আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাসির আহমেদ নফেল। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাই আরেকটি F1 এর টপিক রিলেটেড ভিডিওতে। তো আজকের যে ভিডিও, সেই ভিডিওর টপিক হচ্ছে সেলস। এবং এই সেলস রিলেটেড টপিকটি আমি ইনশাল্লাহ আগামী 2-3টা শর্ট ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো সেলস একটা ইম্পর্টেন্ট টপিক, যেখানে এফআইএ তে আপনার এই টপিক রিলেটেড 2 থেকে 3টা কোশ্চেন আমার কি থাকতে পারে। তো প্রথম যেই ভিডিও, আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমি বেসিক সেলস করলে আমার সেলসের জার্নাল এন্ট্রিগুলো কেমন হবে, কোন কোন অ্যাকাউন্ট আমার হিট করতে পারে, এবং আমি কোন লেজার গুলো প্রিপেয়ার করবো সেলসের জন্য, এবং এখান থেকে কি ধরনের কোশ্চেন গুলো আমার আসতে পারে। আর এই টপিকের পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি সেলস ট্যাক্স বা ভ্যাট সহ সেলসের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কভার করার চেষ্টা করব, এবং সাথে সাথে কি ধরনের কোশ্চেন গুলো আসতে পারে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং 3 নম্বর যে ভিডিও, সেখানে সেলসের যে আনুষঙ্গিক অন্যান্য যে থিওরিটিক্যাল টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমি বিশদ আলাপ করার চেষ্টা করব। আহ, এই ভিডিওর শেষের দিকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। তো সবাই ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত দেখবে আশা করি। ওকে। তো এটা হচ্ছে একটা এক্সেল শিট, যেখানে আমি সেলসের জার্নাল এন্ট্রিগুলো এবং এটা রিলেটেড যে টি অ্যাকাউন্ট বা লেজারগুলো আমার হিট করে সেগুলো আমি আহ, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং এই শিটের শেষের দিকে একটা এক্সাম্পল আছে, যে এক্সাম্পলের মাধ্যমে সেলস আসলে কিভাবে কাজ করে এবং পরীক্ষার হলে আসলে কি ধরনের কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবেন এখান থেকে। তো প্রথমেই আসেন, সেলস হলে আসলে বেসিক্যালি সেলস যখন হয় তখন আমার 2টা ফর্মে সেলস হইতে পারে। একটা হচ্ছে আমার ক্যাশ সেলস, আর একটা হচ্ছে ক্রেডিট সেলস। তো আপনারা দেখতেছেন বাম সাইডে যেটা আছে সেটা ক্যাশ সেলস। যদি আমি ক্যাশ সেলস করি, তার মানে আমি যখনই বিক্রি করতেছি তখনই আমি এই সেলসের এগেনস্টে আমি একটা ক্যাশ রিসিভ করতেছি। তো সেই ক্ষেত্রে যেহেতু ক্যাশ আমার অ্যাসেট ফর্ম, সো আমার অ্যাসেট বাড়বে, তো তার মানে ক্যাশ বাড়তেছে। এবং সেলস আমার রেভিনিউ ফর্ম, সো এটা আমার সেলসটাকে বাড়াবে। এবং যদি সেলস ট্যাক্স থাকে, এটা হচ্ছে আমার জন্য একটা লাইবিলিটি, যেটা কিনা পরবর্তীতে আমার আমার যে অথরিটি আছে, যদি ইউকের ক্ষেত্রে আমি বলি HMRC, হ্যাঁ, হিজ মিনিস্ট্রি রেভিনিউ অ্যান্ড কাস্টম, তাদেরকে আমার এই সেলস ট্যাক্সটা কিন্তু কি করতে হবে, দিয়ে দিতে হবে। সো এটা আমার প্রথম ক্ষেত্রে ক্যাশ অ্যান্ড ব্যাংকটা হচ্ছে অ্যাসেট, সেলসটা হচ্ছে আমার রেভিনিউ, এবং সেলস ট্যাক্স হচ্ছে আমার জন্য একটা লাইবিলিটি। সো আমার যখন ক্যাশে সেলস হবে, ডেবিট হবে ক্যাশ অথবা ব্যাংক, আর ক্রেডিট হবে সেলস অ্যান্ড আমার সেলস ট্যাক্স। আর যদি ক্রেডিট সেলস হয়, ট্রিটমেন্টটা অনেকখানি একই রকম ক্যাশ সেলসের মধ্যে। খালি ডিফারেন্সটা হচ্ছে এখানে আমি ক্যাশে কোনো রকমের বেনিফিট পাচ্ছি না। আমার বেনিফিটটা হয়তো একটা সার্টেন ক্রেডিট টার্মের পরে আসবে, ক্রেডিট লিমিটের পরে আসবে, টাইমের পরে আসবে। সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট রিসিভেবলকে আমি ডেবিট করব, সেলসকে ক্রেডিট করবো, অ্যান্ড সেলস ট্যাক্সকে আমি ক্রেডিট করতেছি। সো এখানে মোদ্দা কথা ডিফারেন্স একটাই আমার ক্যাশ সেলস আর ক্রেডিট সেলসের ক্ষেত্রে, যে আমি যে পার্টির কাছে ক্যাশে বিক্রি করব, যদি ক্যাশে বিক্রি করি তাহলে আমার সাথে ক্যাশের রিলেশন হবে। আর যদি আমি বাকি দিয়ে বিক্রি করি, সেক্ষেত্রে আমি পার্টিকে আমার রিসিভেবল হিসেবে ট্রিট করে এটাকে ডিভিডেন্ড হিসেবে জার্নালাইজ করব। নেক্সট, এখন কি ধরনের ট্রানজেকশন আসলে সেলসের সাথে রিলেটেড থাকে। এখানে বেসিক্যালি আমার প্রথম, যদি আমি বিক্রি করি ক্যাশে, তাহলে আমার ক্যাশের একটা রিলেশন থাকবে। তো সেক্ষেত্রে আমাদের ওই আগের এখানে যেই জার্নালটা, সেই জার্নালটাই আমি এখানে নিয়ে এসেছি। ক্রেডিট সেলসের ক্ষেত্রেও সেম, আমার এখানকার জার্নালটা নিয়ে আসছি। এখানে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আমার যে যখন আমি বাকিতে বিক্রি করব, ধরেন আপনি এই মাসে যা বাকিতে বিক্রি করলেন, আপনার পার্টি আপনাকে সামনের মাসে টাকা দিবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা ট্রিটমেন্ট এখানে অ্যাড হয়। সেক্ষেত্রে আমার ক্যাশটাকে ডেবিট করতে হয়, অ্যাকাউন্ট রিসিভেবলটাকে আমার তখন কি ক্রেডিট করতে হয়। কারণ তখন যখন আমি টাকাটা পাচ্ছি, অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু আর আমার অ্যাসেট থাকে না। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট রিসিভেবলটা লিকুইডেট হয়ে আমার ক্যাশ অ্যাসেটে পরিণত হয়, যেহেতু আমি তার থেকে টাকা পাচ্ছি, এবং তার সাথে আমার আর কোনো কি থাকে না, কোনো আমার কাছে কোনো লাইবিলিটি থাকে না, যে আমি তার কাছ থেকে টাকা পাবো, যেহেতু সে আমাকে পেমেন্ট করে দিয়েছে। সো ইন আদার টার্ম আমি যদি বলি, তাহলে কারেন্ট অ্যাসেটের অ্যাকাউন্ট রিসিভেবলটা আমার কমে যাচ্ছে। সো অ্যাসেট যদি কমে, সেক্ষেত্রে আমার কি হয়, এটা ক্রেডিট হয়। আর কারেন্ট অ্যাসেটের আরেকটা ক্যাশ অ্যাসেট, যেটা কারেন্ট অ্যাসেটের আন্ডারে থাকে, সেটা কিন্তু ক্যাশ বা ব্যাংক আমার বেড়ে যাচ্ছে। সো যখন আমার অ্যাসেটটা বাড়ে তখন ডেবিট হয়, আর যখন অ্যাসেটটা কমে তখন আমার জন্য ক্রেডিট হচ্ছে। এখন আসেন, যদি একটা সেলস হয়, তাহলে আমার কি কি ধরনের আসলে লেজার গুলো আমার প্রিপেয়ার করতে হয়। প্রথম কথা হচ্ছে, যখন আপনি বিক্রি করবেন, হ্যাঁ, তখন অবভিয়াসলি আপনার জন্য একটা সেলসের লেজার থাকবে। হ্যাঁ, তো ধরেন যদি আপনি ক্যাশে বিক্রি করেন, তাহলে আমার যেহেতু সেলস ক্রেডিট, সো আমার ক্রেডিট পাশেই আমার কি বসবে, অ্যামাউন্টটা বসবে। কিন্তু আমার করসপন্ডিং হেড, মানে আমার ডেবিট হেডের নামে কি বসবে সবসময়, আমি ডিসক্রিপশন বা পার্টিকুলার বক্সে এটাই লিখবো। ঠিক যখন আপনি বাকিতে বিক্রি করবেন, তখন আপনি সেলসটা কিন্তু কি ক্রেডিট এন্ট্রি, সো আপনি ক্রেডিট এন্ট্রি ক্রেডিট সাইডে দিবেন, এবং অ্যাকাউন্ট রিসিভেবলের নামে দিবেন। কারণ কি, কারণ আমার করসপন্ডিং অ্যাকাউন্ট হেড হচ্ছে আমার অ্যাকাউন্টস রিসিভেবল। তো এখানে পাশে লিখে দিছে যে ক্যাশ সেলস হলে কেমন হবে আর ক্রেডিট সেলস হলে কেমন হবে। তো সেলস এর আন্ডারেও কিন্তু তখন আপনার 2টা লেজার আমাকে প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবলদের জন্য একটা,
লেজার হবে। যখন আপনি বাকি যে বিক্রি করবেন আপনার অ্যাকাউন্ট রিসিভেবল হবে কি ডেবিট। সো আপনি এটা ডেবিট পাশে কি দিবেন, এন্ট্রি দিবেন, কিন্তু করসপন্ডিং অ্যাকাউন্টিং হেড হচ্ছে আমার সেলস। সো আপনি ক্রেডিট সাইডের নামে বা সেলসের নামে এন্ট্রিটা দিবেন। আর যদি সেলস ট্যাক্স থাকে সেক্ষেত্রে আমার যেটা হবে সেটা হচ্ছে যে আমার ক্যাশ এট ব্যাংক আমার কি হবে, আমার করসপন্ডিং এন্ট্রি থাকে। ওকে, যখন আপনি সেলস ট্যাক্স থাকে, আপনি যদি ক্যাশে বিক্রি করেন দেখেন আপনার করসপন্ডিং অ্যাকাউন্টিং হেড হচ্ছে কিন্তু কি ডেবিট। হ্যাঁ, এবং সেলস ট্যাক্সটা একটা আপনার জন্য লাইবিলিটি। সো লাইবিলিটি বাড়লে আমার ক্রেডিট হয়, আমার ক্রেডিট পাশেই কিন্তু কি অ্যামাউন্ট বসবে, কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার বসবে হচ্ছে কি করসপন্ডিং ডেবিট এন্ট্রি। ঠিক ক্রেডিট সেলসের ক্ষেত্রে করসপন্ডিং ডেবিট এন্ট্রি হচ্ছে আমার জন্য অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যান্ড ফাইনালি আপনার যখন টাকা পাবেন, বা এটা ক্যাশ সেলসের ক্ষেত্রেও আমার ক্যাশ এট ব্যাংক লাগবে। ইভেন আপনি একটা সার্টেন টাইমের পরে যখন অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকা পাচ্ছেন তখনও আপনার জন্য কি লাগবে, একটা ক্যাশ এট ব্যাংক, আমার একটা লেজার প্রিপেয়ার করতে হবে। সো যখন আপনি ক্যাশ সেলস করবেন, সেলসটা করসপন্ডিং আমার এন্ট্রিটা পড়বে, কারণ আমি যখন ক্যাশে বিক্রি করতেছি আমি করতেছি কি ক্যাশ ডেবিট করতেছি আর সেলসটাকে ক্রেডিট করতেছি। সো ক্যাশের ডেবিট সাইডে বসবে কিন্তু করসপন্ডিং অ্যাকাউন্টিং হেডের নামে বসবে। আর যদি বাকি দিয়ে বিক্রি করে টাকা পান তখন আপনার করসপন্ডিং হেডটা হবে কি অ্যাকাউন্টস রিসিভেবল, কারণ আমরা যখন মানি রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে তখন আমরা ক্যাশটাকে ডেবিট করতেছি বা ব্যাংকটাকে ডেবিট করতেছি এবং আমার অ্যাকাউন্টস রিসিভেবলটাকে কমায় এটাকে ক্রেডিট করতেছি। তো এটা হচ্ছে আমার টি অ্যাকাউন্ট যেগুলো আসলে সেলস রিলেটেড হয়। তো পরবর্তী ক্লাসে যখন পরবর্তী যে টপিকে যখন ভ্যাট অ্যান্ড ট্যাক্স থাকবে তখন আমি আরো কিছু জিনিস অ্যাড করবো ইনশাল্লাহ। তো এখানে একটা এক্সাম্পল আমরা আনি, এটা একটা কাপলান কিটের এক্সাম্পল। ওকে, প্রথমে কোয়েশ্চেনটা একটু পড়ি। ডিউরিং এ 3 month পিরিয়ড এ বিজনেস মেড সেলস অফ 69,200 প্লাস ভ্যাট অফ 20%। ওকে, তো প্রথমে যেটা যে কোনো পরীক্ষার কোশ্চেনের ক্ষেত্রে আগে আমার কোশ্চেন বুঝে আমার রিকোয়ারমেন্টটা বোঝা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখানে বোঝাই যাচ্ছে যে একটা 3 মাসের পিরিয়ডে একটা বিজনেস 69,200 পাউন্ড বিক্রি করছে প্লাস ভ্যাট। তার মানে এই 69,200 টাকা যেটা সেটা হচ্ছে কি ভ্যাট ছাড়া অ্যামাউন্ট। ওকে, যদি ইনক্লুসিভ বলে তার মানে ধরে নিবেন যে কি আমার এই অ্যামাউন্টের মধ্যে ভ্যাটটা আছে। আর যদি এক্সক্লুসিভ বলে, কারণ ভ্যাটের ক্ষেত্রে দেখবেন যে অনেক পরিভাষা ইউজ করে ইনক্লুসিভ অ্যান্ড এক্সক্লুসিভ। ওকে, ইনক্লুসিভ মানে হচ্ছে আমার ওই অ্যামাউন্টের মধ্যে 20% ভ্যাট ঢুকে আছে, আর এক্সক্লুসিভ যদি বলে তার মানে কি নেট অফ 20%, তার মানে ওই অ্যামাউন্টের মধ্যে আমার ভ্যাটটা ঢুকে নেয়। ঠিক এখানে এক্সক্লুসিভ ওয়ার্ডটাকে একটু ওরা অন্যভাবে ইউজ করছে যে 69,200 প্লাস ভ্যাট, তার মানে আমার এই 69,200 এর মধ্যে কোনো ভ্যাট অ্যামাউন্ট রিলেটেড নাই। ওকে, next the balance on the debtors account at the start of the period was 5,329 and at the end of the period ব্যালেন্স হচ্ছে আপনার 4,771 পাউন্ড। তার মানে এখানে আমার একটা পার্টিকুলার পিরিয়ডের শুরুর ব্যালেন্স বলে দিছে, মানে আমি অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে শুরুতেই মাসের শুরুতেই এই 69,200 টাকা ট্রানজেকশন হওয়ার আগেই 5,329 পাউন্ড আমি তার কাছ থেকে পাইতাম, এবং মাস শেষে তার থেকে আমি পাই কত 4,771 পাউন্ড। ওকে, তাহলে আমাকে ওপেনিং ব্যালেন্স বলে দিছে, আমাকে ক্লোজিং ব্যালেন্স বলে দিছে, আমি এমন তার কাছে কতটুকু বিক্রি করছি সেটা আমাকে বলে দিছে। তার মানে এখানে আমাদের আরেকটা জিনিস যেটা মানে কমন ভেরিয়েবল হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমি তার থেকে আসলে কত টাকা পাইছি। দেখেন কোশ্চেনের রিকোয়ারমেন্ট, হাউ মাচ ক্যাশ ওয়াজ রিসিভ ফ্রম দ্য ডেটর্স ডিউরিং দ্য পিরিয়ড। ওকে, আমি আসলে ওই পার্টিকুলার পার্টির কাছ থেকে কত টাকা পাইছি। ওকে, তো প্রথমে আমরা যদি 69,200 টাকার ইয়াটা করি, হ্যাঁ, যেহেতু এখানে ভ্যাট রিলেটেড না, সো আমরা এখানে ভ্যাটের ক্যালকুলেশন আনার কোনো দরকারই নেই, কারণ আমাকে এখানে আমি ডেটর থেকে কত টাকা পাচ্ছে সেটা তারা আমাকে ইয়া করতে যাচ্ছে। ওকে, তো যখন আমি অ্যাকাউন্টস রিসিভেবল এর কাছে বাকি দিয়ে বিক্রি করি, আমাদের করসপন্ডিং আমাদের এন্ট্রি যেটা পড়ে সেটা হচ্ছে সেলস ক্রেডিট পড়ে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হয়। ঠিক আছে, এখন দেখেন আমরা এখানে যে অ্যাকাউন্টটা করতেছি এটা হচ্ছে কি অ্যাকাউন্টস রিসিভেবলের অ্যাকাউন্ট। ওকে, এখন আসেন প্রথমে যেটা আমাকে এন্ট্রি দিতে হচ্ছে সেটা হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্স কত। ওকে, ওপেনিং ব্যালেন্স কত আমাকে স্পেসিফিক্যালি বলে দিছে যে অ্যাট দ্য স্টার্ট অফ দ্য পিরিয়ড আমার ওপেনিং ব্যালেন্স হচ্ছে 5,329 পাউন্ড। অ্যান্ড আমার ক্লোজিং ব্যালেন্সও দেওয়া আছে 4,771 পাউন্ড। এখন দেখেন আমরা যদি এই বিক্রিটা করি, ভ্যাটের অ্যামাউন্টের কথা টোটালি ভুলে যান, যেহেতু আমরা এটা এই ভিডিওতে ভ্যাট নিয়ে আলাপ আলোচনা করতেছি না, সো ওটা সামনে আসবে, যখন ভ্যাট নিয়ে করবো তখন ভ্যাটের ট্রিটমেন্ট সহ আসবে। তো যখন আমরা বিক্রি করি বাকিতে তখন আমার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে এবং সেলস হবে ক্রেডিট, এবং অ্যাকাউন্ট রিসিভেবল যে ডেবিট, সো আমার ডেবিট পাশে কিন্তু কি আমার এই 69,200 পাউন্ডের ফিগারটা বসবে, কিন্তু আমার করসপন্ডিং ক্রেডিট এন্ট্রির নামে বসবে।
তাহলে যদি এমন হয় তাহলে আমার ডেবিট সাইডে ব্যালেন্স গিয়ে টোটাল দাঁড়ায় ৭৪,৫২৯ টাকা। ঠিক আছে? এখন তার থেকে আমি কত পাচ্ছি? হ্যাঁ, এখন আমরা জানি যে যে কোনো টি অ্যাকাউন্টে আসলে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড কি হবে, ট্যালি করবে। তার মানে কি দুইটা ডিফারেন্স জিরো হবে এবং উভয় পাশ মানে ডেবিট সাইডের সাম এবং ক্রেডিট সাইডের সাম আমাকে কি দেখাবে, সেম দেখাবে। তো আমাদের এখানে কিন্তু কি সিমটা দেখাচ্ছে না। তার মানে এখানে জাস্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে আমি একটা ব্যালেন্স করব। ব্যালেন্সটা কিভাবে করব, যে আমার ডেবিট সাইডের ডিফারেন্স অ্যান্ড ক্রেডিট সাইডের ডিফারেন্স। ঠিক আছে? যদি এটা করি তাহলেই বোঝা যাচ্ছে যে কি আমি আমার পার্টির কাছ থেকে কত পাইছি, ৬৯,৭৫৮ পাউন্ড আমি পার্টির কাছ থেকে ক্যাশ রিসিভ করছি। ওকে, তাহলে এটাই হচ্ছে কি আমার জন্য কি একটা মানে আমার এই কোশ্চেনের আনসার। তার মানে আমার কোশ্চেনের আনসার হচ্ছে যে আমি পার্টির কাছ থেকে ৬৯,৭৫৮ টাকা বিক্রি করছি। তো এভাবেই আসলে পরীক্ষার হলে কিভাবে কোশ্চেন আসে, এখানে দেখেন আপনাদের ৪টা ভেরিয়েবল আছে। ওকে, তো যে কোনো একটা ওরা চাইতে পারে। হয়তো কোনো কোশ্চেনে ওরা ওপেনিং ব্যালেন্স বলে দিল, ক্যাশ রিসিভ বলে দিল, ক্লোজিং ব্যালেন্স বলে দিল, কিন্তু আপনাকে ওই মাসে কত টাকা বিক্রি হয়েছে সে সেটা বলবে না, সে আপনার কাছ থেকে চাইবে। আবার এমনও হতে পারে যে সেলস বলছে, রিসিভেবল বলছে, হ্যাঁ, ক্লোজিং ব্যালেন্স বলছে, ওপেনিং ব্যালেন্স বলে নাই। এবং এখানে আরেকটা জিনিস, যে এই টাইপসের কোশ্চেন ছাড়াও আপনাদের কিন্তু রিকনসিলিয়েশনের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, যে ওপেনিং ব্যালেন্স এত, আমার বিক্রি করছি এত, হ্যাঁ, অ্যান্ড আমি ক্লোজিং ব্যালেন্স এত হয়েছে। আপনি রিকনসাইল করে আপনি কি করবেন, পার্টির ক্লোজিং ব্যালেন্সটা আপনাকে বের করতে হইতে পারে, অথবা আপনি পার্টি থেকে কত টাকা রিসিভ করছেন এটা আপনাকে বের করতে হইতে পারে। তো এই টাইপসের ম্যাথগুলোর ক্ষেত্রে যেটা মানে খুব বেশি প্রযোজ্য সেটা হচ্ছে আপনাকে একটা ব্যালেন্সিং ফিগার বের করতে পারে হইতে পারে। ঠিক আছে? এটা আইদার ওপেনিং হইতে পারে, আবার পার্টিকুলার পিরিয়ডে সেলস হইতে পারে, বা কত ক্যাশ রিসিভ করছেন সেটা হইতে পারে, অথবা আপনার ক্লোজিং ব্যালেন্স কত সেটা হইতে পারে। তো আপনার যদি ডাবল এন্ট্রি গুলো ঠিক রাখেন এবং কোন লেজারে কি হচ্ছে না হচ্ছে সেগুলো যদি আপনি ঠিক রাখতে পারেন, আসলে এই মানে টপিক রিলেটেড কোশ্চেন গুলো আসলে খুব বেশি ইজি। জাস্ট আপনাকে বেসিক গুলো স্ট্রং রাখতে হবে, আমার কোন অ্যাকাউন্টে হিট করতেছে, হ্যাঁ, এবং এটা ডেবিট অ্যান্ড ক্রেডিট কি, আপনি যদি এগুলো ঠিকঠাক ভাবে জানেন তাহলে অনেকখানি ইজি হয়ে যায় আর কি। তো আশা করি সেলস রিলেটেড এই টপিকটা আপনাদের জন্য সহজ করে আমি তুলে ধরতে পারছি, এবং কি কি টাইপস এগুলো কোশ্চেন আসতে পারে সেগুলো আমি আপনাদেরকে সামনে তুলে ধরতে পারছি। তো আমি ভিডিও শুরুতে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্টের কথা বলছিলাম, আমি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করি। এটা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্টিং ফার্মের আন্ডার একটা অ্যাকাউন্টিং একাডেমি, যেখানে আমরা মানে এটা একটা এডুকেশনাল একাডেমি। আমি 7 অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাডভাইজরি ফার্মের ম্যানেজিং পার্টনার অ্যান্ড কো ফাউন্ডার। এবং আমরা ২০২০ সাল থেকে আমরা বিভিন্ন ক্লায়েন্ট প্রিমিসিসে গিয়ে বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো দিয়ে রাখতেছি, সেটা অফলাইন, এবং আমরা সেটা কুইকবুক এবং জেরো মানে আপনার ক্লাউড অ্যাকাউন্টিং যে সফটওয়্যারগুলো আছে সেগুলোকে আমরা অ্যাকুমুলেট করেই কিন্তু বিভিন্ন রকমের সার্ভিসগুলো দিয়ে থাকি। এছাড়াও আমরা এক্সেল অ্যাকাউন্টিং বলেন, ইন্টারনাল অডিট, বিভিন্ন রকম কাজ করি। তো আমাদের একটা ইনিশিয়েটিভ হচ্ছে যে আমরা স্টুডেন্টদের জন্য, যারা বিজনেস স্টুডেন্ট তাদের জন্য কিছু করতে চাই ফর্মে দ্যাট, যে আমরা রিসেন্টলি একটা ব্যাচ লঞ্চ করি, যেখানে অলরেডি সেই ব্যাচ নাম্বার ১ অলরেডি রানিং। তো ওই ব্যাচের ধারাবাহিকতার প্রেক্ষাপটে আমরা ইনশাল্লাহ নভেম্বরের ২০ তারিখ থেকে আরেকটা ব্যাচ চালু করবো, যেখানে আমরা অ্যাকাউন্টিং যে স্টুডেন্টরা আছে, বিজনেস যারা স্টুডেন্ট, তাদের জন্য প্র্যাকটিক্যালি আসলে কিভাবে অ্যাকাউন্টিং একটা কাজ করে, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের ক্ষেত্রে কিভাবে কাজ করে, কিভাবে আপনি বিভিন্ন ট্রানজাকশন ক্যাটাগরাইজ করবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইমপ্যাক্ট দিবেন, হ্যাঁ, আপনি ট্রায়াল ব্যালেন্স কিভাবে প্রিপেয়ার করবেন, ৫টা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমাদের জন্য খুব বেশি দরকার বিজনেসের আপনার ডিসিশন নেওয়ার জন্য, সেগুলো আপনি কিভাবে প্রিপেয়ার করবেন। এবং বর্তমানে আপনার খুব বেশি ক্লাউড সফটওয়্যার গুলো খুব বেশি জনপ্রিয়, হ্যাঁ, কুইকবুক বলেন, জেরো বলেন, এছাড়া অনেক অনেক রকমের সফটওয়্যার আছে, যেমন ওডো আছে, এটা ইআরপি সফটওয়্যার, আপনার ফ্রেশ বুক আছে, আপনার ওয়েব আছে, হ্যাঁ। এই টাইপস এর সফটওয়্যার গুলো কিভাবে ইউজ করবেন, এবং ওইখানে আপনারা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট গুলাকে কিভাবে সার্ভিস দিতে পারেন। তো আমরা ২টা প্রজেক্ট সাজাইছি, একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, যেটা কিনা লোকাল ক্লায়েন্ট ডাটা থেকে নেওয়া, এটা আমাদের রিয়েল লাইফ ক্লায়েন্টের ডাটা থেকে প্রিপেয়ার করা একটা প্রজেক্ট। আরেকটা হচ্ছে কুইকবুক এন্ড জেরোর জন্য একটা ইউকে প্রজেক্ট আমরা রেডি করছি, যেটা অলরেডি ব্যাচ 1 এর স্টুডেন্টরা এরা করতেছে। এবং এটার ধারাবাহিকতায় আমরা ইনশাল্লাহ নভেম্বরের ২০ তারিখ থেকে আরেকটা ব্যাচ শুরু করব। তো যাদের আগ্রহ আছে যে আমি জবে যাওয়ার আগে, বা যারা জব সিকার, তারা একদম ফ্রেশ হয়ে জবে যাবেন না, তারা এমন আগ্রহ আছে যে না কিছু এক্সপিরিয়েন্স নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আমি আশা করি এই প্রজেক্টটা তাদের জন্য খুব বেশি মানে বেনিফিশিয়াল হবে। ৩ মাসের একটা প্রজেক্ট, হ্যাঁ, ৪০টার বেশি ক্লাস থাকবে, এবং
প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন প্রায় আড়াই ঘন্টা, এর থেকে বেশিও হতে পারে, এবং প্রত্যেকটা ক্লাসেই আপনাদেরকে ইন হ্যান্ড কিভাবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট গুলো কাজ করে, হ্যাঁ, কিভাবে আপনি স্পেসিফিক ট্রানজেকশন আপনি এন্ট্রি দিবেন, সেটা থেকে জার্নাল করবেন, ট্রায়াল ব্যালেন্স করবেন, ব্যালেন্স শিট পর্যন্ত বা ইনকাম স্টেট পর্যন্ত এটা আপনি ইম্প্যাক্ট দেখাবেন, সেটা আপনি ট্রেনিং এর মাধ্যমে জানতে পারবেন। তো যারা আগ্রহী তারা আমাদের এই পেজে যোগাযোগ করতে পারেন, হ্যাঁ, যোগাযোগ করে আপনারা আমাদের সাথে আপনাদের এনরোল করার ইচ্ছা থাকে সেটা আপনারা করতে পারেন। এবং এটার সাথে সাথে আমরা হয়তো খুব শীঘ্রই আরেকটা ফ্রি সেমিনার দিব, যেখানে আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বর্তমানে মার্কেট বাজার কেমন, বাংলাদেশে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তাদের অবস্থাটা কেমন, কতটুকু আসলে আপনাদের জন্য আর্নিং অপরচুনিটিস দিচ্ছে, কি ধরনের অপরচুনিটিস দিচ্ছে, সেটা আপনারা জানতে পারবেন। সাথে সাথে আপনারা এটাও জানতে পারবেন যে কিভাবে আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করবেন যাতে আপনারা জব রেডি হন। ওকে, এটা আইদার ইন্টারন্যাশনাল মার্কেটে হোক বা আপনারা এটা লোকাল মার্কেটে হোক, এবং কি কি স্কিল আপনার ডেভেলপ করা দরকার। এবং আমরা 7A অ্যাকাউন্টিং একাডেমি, আমরা স্টুডেন্টদের সাথে কিভাবে থাকবো যাতে আপনাদের এই জার্নিটা স্মুথ হয়, এবং আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কি শিখাবো সেগুলো আপনারা ওখানে জানতে পারবেন। তো এই ফ্রি সেমিনারের জন্য আপনারা আপনাদের এই ফেসবুক আইডি থেকে 7 এর অ্যাকাউন্টিং একাডেমির পেজটাকে ফলো দিয়ে রাখেন, যাতে ভবিষ্যতে সকল রকমের আপডেট আপনারা পেতে পারেন।